আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজন হোসাইন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র। আমি 46-এর ব্যাচ। আজকের আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো হ্রাস। চলো বন্ধুরা, আমরা মূল আলোচ্য বিষয়ে চলে যাই। আজকে আমরা প্রথমত শিখব ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ একটি প্রাসকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে প্রাসটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেই বিষয়টি আমরা প্রথমত জানব। বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমি একটি ভূমি অঙ্কন করছি। ভূমি থেকে যদি একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলো, মনে করো বস্তুটি ভূমি থেকে ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করা হলো, তাহলে পরে বস্তুটি সর্বোচ্চ একটি উচ্চতা অতিক্রম করার পর তার বেগ শূন্য হয়ে যাবে। কারণ আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের কারণে কোনো বস্তুর গতিবেগ কমতে থাকে এবং এক সময় বস্তুটি নিথর হয়ে পড়ে এবং তার সর্বশেষ বেগ শূন্য হয়ে যায়। ঠিক এমনই ঘটনা এই বস্তুর ক্ষেত্রেও ঘটবে। আমরা লক্ষ্য করি বোর্ডের দিকে, ইউ আদিবেগে যখন একটি বস্তুকে আমরা ঊর্ধ্বে নিক্ষেপ করলাম, মনে করি বস্তুটি এই দূরত্ব অতিক্রম করলো। এটা আমরা বড় হাতের এইচ বা ক্যাপিটাল এইচ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে পরে আমরা মনে করলাম যে ম্যাক্সিমাম হাইট এইচ। তাহলে পরে আমরা জানি যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করার পর তার শেষ বেগ শূন্য হবে। তাহলে পরে সর্বশেষ বেগ v=0। আমরা সরল রেখার ক্ষেত্রে যে সমীকরণ ব্যবহার করতাম, এখানে ঠিক তেমনই সমীকরণ ব্যবহার করব। সেই সমীকরণটা আমরা এর আগেও জানি, সেই সমীকরণটা আবার আমি রিপিট করতে চাচ্ছি। v² = u² - +2hg, বড় হাতের এইচ এখানে দিলাম। এই সমীকরণটা প্লাস আছে কিন্তু এখানে মাইনাস হবে। সমীকরণটা মানে এই চিত্রের ক্ষেত্রে সমীকরণটার একটু পরিবর্তন ঘটবে। v² = u² - 2hgh। আসলে এখানে মাইনাস কেন হলো আমাদের তো বিষয়টা জানতে হবে। মাইনাসটা আসার কারণ আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে বস্তুটি ইউ আদি বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে। তাহলে পরে গতির দিক কোন দিকে? ভূমি থেকে শূন্যে বা নিচ থেকে উপরের দিকে। তাহলে ইউ এর দিক হলো উপরের দিকে, ভালো কথা। এবার আমাদের উচ্চতা আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে, তাহলে হাইটও আমাদের নিচ থেকে উপরের দিকে। ওকে, গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ সবসময় আমরা জানি যে নিচের দিকে কাজ করে। তাহলে এবার অভিকর্ষ ত্বরণ জি, যার দিক বা ডাইমেনশন নিচের দিকে, তাহলে জি সর্বত্র বস্তুর গতি কি মন্থর করতে সহায়তা করে, যার কারণে ওর ডাইমেনশন হবে নিচের দিকে, তার দিক হলো নিচের দিকে জি। লক্ষ্য করলে দেখবে যে এই ক্ষেত্রে শুধু ব্যতিক্রম একটাই, সেটা হলো জি এর ডাইমেনশন নিচের দিকে, বাকি দুইটার ডাইমেনশন হলো উপরের দিকে। সে কারণে চিহ্নেরও পরিবর্তন ঘটেছে। জি এর আগে যদি আমি এখানে যদি মাইনাস দিতাম তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যেত। সে কারণে এই সমীকরণটা এই ক্ষেত্রে ব্যবহৃত হবে না। এই সমীকরণটা আমরা ব্যবহৃত করব। ওকে, আমরা জানি যে এই চিত্রের ক্ষেত্রে ভি বা সর্বশেষ বেগ v=0। তাহলে এখানে বসাই দিলাম 0। ইউ একটা আদি বেগ, এখানে মান দেওয়া নাই, সুতরাং u² আদি বেগ -2hgh। অল্টারনেট করলে h এর মান দাঁড়ায় u²/2g। মনে করি কোনো একটি বস্তুকে OX ভূমি বরাবর থিটা কোণে ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করা হলো। তাহলে পরে বস্তুটি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর সে পুনরায় ভূমিতে পৌঁছে যাবে বা ফিরে আসবে। তাহলে পরে যেহেতু বস্তুটিকে একটি থিটা কোণ উৎপন্ন করে মারা হয়েছে, তাহলে এখানে বেগ দুটি উপাংশে বিভাজিত হবে। একটি হলো vx আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ সমান আমরা জানি যে u cos θ, এটা হলো আনুভূমিক উপাংশ। এই আনুভূমিক উপাংশ বস্তুটিকে আনুভূমিকভাবে সরাতে বা পৌঁছাতে সহায়তা করে। আর আরেকটি হলো উলম্ব উপাংশ, যেটি বস্তুকে ঊর্ধ্বে উঠতে সহায়তা করে। vy = u
সাইন থিটা। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে পূর্বের চিত্রে ইউ আদিবেগ আর এখানে ভিওয়াই একটা মূল যে বেগটা দেওয়া হয়েছে সেই বেগের একটি উপাংশ, এই উপাংশটি তার আদিবেগ, অর্থাৎ ভিওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিওয়াই ইকুয়াল টু ইউ। আমরা জানি যে প্রাস হলো দ্বিমাত্রিক আর সরল রেখায় যে গতিটি হয় সেটি হলো একমাত্রিক বা একটি সরল রেখার উপরে বা একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি সরল রৈখিক পথ অতিক্রম করে, কিন্তু প্রাসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সুতরাং এর বেগটি দুটো অংশে বিভাজিত হবে। সো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচ্য বিষয়ে ফিরে যাই। তাহলে পরে এখানে যে ইউ ব্যবহৃত হতো সেখানে ভিওয়াই আর ইউ সমান, সুতরাং এখানে লিখতে পারি যে আমরা ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা হলো আমার ইউ বেগের উপাংশ, এই বেগটি আমার আদিবেগ। আমরা এই সূত্রটাই আমরা ব্যবহৃত করব, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। এইচ বা ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স হাইট ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ এর মান ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা বাই 2g। তাহলে পরে প্রাসের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা দাঁড়ায় ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। চলো বন্ধুরা, আমরা সর্বোচ্চ উচ্চতার পর এবার আমরা পর্যায়কাল কিভাবে নির্ণয় করে সেই বিষয়টি জেনে নিই। আসলে পর্যায়কাল বলতে কি বোঝায়? পর্যায়কাল বলতে একটি সময়, অর্থাৎ একটি প্রাস যদি আমি নিক্ষেপণ করি, মনে করো এখান থেকে একটি প্রাস আমরা নিক্ষেপ করলাম ইউ আদিবেগে, তাহলে পরে বস্তুটি ভূমি হতে পুনরায় ভূমির কোনো একটি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে, অর্থাৎ টাইম অফ ফ্লাইট, এই সময়টি হলো পর্যায়কাল। মনে হয় আমি বোঝাতে পেরেছি তোমাদের। এখানে লক্ষ্য করো, পুনরায় আগে যে চিত্র এঁকেছিলাম সেম, এখান থেকে একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করলাম, তাহলে পরে বস্তুটি একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর তার বেগ শেষ বা শূন্য হয়ে যাবে। মনে করি বস্তুটি এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা হলো এইচ, আর বস্তুটি শূন্যে পৌঁছানোর পর আবার পুনরায় ভূমিতে পৌঁছাতে যে সময়টি লাগবে সেটাই হলো তার টাইম অফ লাইট বা পর্যায়কাল। প্রথমত বস্তুটি যে পরিমাণ শূন্যে অতিক্রম করবে সেই সময়টিকে আমরা টি দ্বারা সূচিত করি, ছোট হাতে টি। আর বস্তুটিকে যেহেতু আমি ইউ আদিবেগে শূন্যে নিক্ষেপ করেছি, তাহলে ইউ হলো তার আদিবেগ, এবং সর্বশেষ বেগ ভি ইকুয়াল টু 0। এই চিত্রের ক্ষেত্রে আমরা একটি গতির সমীকরণ থেকে পাই ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। ভি এর মান 0, অর্থাৎ সর্বশেষ বেগ 0, ভি ইকুয়াল টু 0 ইউ মাইনাস জি টি। তাহলে পরে বস্তুটি ভূমি হতে সর্বোচ্চ যে পরিমাণ উচ্চতা অতিক্রম করবে সেই অতিক্রম করতে যে সময়টি লাগবে সেই সময় টি ইকুয়াল টু ইউ বাই জি। অর্থাৎ বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে আবার উচ্চতা থেকে ভূমিতে পৌঁছাতে ঠিক সেম সময় লাগবে। তাহলে পরে 2 দ্বারা গুণ করে দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে পরে আমরা লিখতে পারি যে অতএব পর্যায়কালকে বড় হাতের টি দ্বারা সূচিত করা হয়, বড় হাতের টি ইকুয়াল টু 2u বাই জি। এই সূত্রটা বা এই চিত্রের সাথে আমি একটি প্রাসের চিত্রের তুলনা করব। বোর্ডের দিকে লক্ষ্য করো, মনে করো এটা একটি ভূমি হতে কোনো একটি বস্তুকে ইউ আদিবেগে শূন্যে নিক্ষেপ করা হলো, থিটা কোণে শূন্যে নিক্ষেপ করলাম। তাহলে পরে বেগের দুটো উপাংশে বিভাজিত হবে, একটি হলো আনুভূমিক উপাংশ ভিএক্স, সেটা হলো ইউ কস থিটা, আর আরেকটি হলো উলম্ব উপাংশ বা
উলম্ব উপাংশ ভিওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। তাহলে পরে আমরা এখানে ক্লিয়ার যে এখানে যে আদিবেগটি ব্যবহৃত হয়েছিল এখানে সেটি ইউ সাইন থিটা হিসেবে ব্যবহৃত হবে। সমস্যা নেই, কেটে দে, তাড়াতাড়ি কাটিস নি। তাহলে পরে ভিওয়াই আমাদের আদি বা মূল বেগের উপাংশ বা আদি বেগও বলতে পারি। তাহলে পরে ভিওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা ইকুয়াল টু ইউ। আমরা পর্যায়কালের এই চিত্রের সাথে এই চিত্রের একটু তুলনা করে দেখি যে এখানে আমরা পর্যায়কালের একটি সমীকরণ পেয়েছি। সেই সমীকরণটি টি ইকুয়াল টু টি বা পর্যায়কাল টি ইকুয়াল টু 2u বাই জি। এখানে ইউ এর মান পেয়ে গেছি 2 ইন্টু ইউ সাইন থিটা বাই জি। এটি হলো আমাদের পর্যায়কাল। প্রাসের ক্ষেত্রে আমরা এই সমীকরণটি ব্যবহৃত করি। এটাও এক ধরনের প্রাস, শুধু এখানে কোণ উৎপন্ন হয়নি, এটা একটি সরলরেখার কোণ উৎপন্ন হয়নি বলতে গেলে এটা ভুল হয়। কারণ যখন আমি একটি বস্তুকে কোনো একটি নির্দিষ্ট বিন্দু হতে সোজা উপরের দিকে নিক্ষেপ করব তাহলে কোণ উৎপন্ন হয় 0। সুতরাং এক্ষেত্রে সরলরৈখিক গতি বলা যেতে পারে। ওটাও এক ধরনের প্রাস, কিন্তু মানে আমাদের চোখে বা আমরা যেটা দেখি প্রাস, অরিজিনাল প্রাস এই ধরনেরই হয়। প্রথমত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হলো ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা। দ্বিতীয়ত পর্যায়কাল। এখন আমরা যে আলোচনা করব সেটি হলো পাল্লা। পাল্লা বলতে আমরা আসলে কি বুঝি? আসলে পাল্লা বলতে বোঝায় প্রাসের ক্ষেত্রে মনে করো কোনো একটি বস্তু আনুভূমিকের সাথে এই বিন্দু হতে ও বিন্দু হতে শূন্যে নিক্ষেপ করা হলো একটি বেগ নিয়ে, সে পুনরায় কি ভূমিতে এসে পৌঁছাবে। একটি নির্দিষ্ট সময় পর সে ভূমিতে এসে পৌঁছাবে, কারণ অভিকর্ষ ত্বরণ যেহেতু ক্রিয়া করছে তাহলে পরে আমাদের অবশ্যই সেই বস্তু ভূমিতে পৌঁছাতে হবেই। তাহলে পরে এই আনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করলো বস্তুটি, আমি চিত্রে দেখাইছি কিন্তু আরও দূরত্ব অতিক্রম করতে পারতো, এখানে আরও দূরত্ব যেতে পারতো, আবার কমও যেতে পারতো। সুতরাং আমরা যে আনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করবে বস্তুটি সেটি হলো তার পাল্লা। প্রথমত আমরা একটি প্রাসের চিত্র আঁকি। এটা হলো ভূমি, বস্তুটিকে ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করলাম। বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রাসের ক্ষেত্রে প্রায় একটি সাধারণ চিত্র আছে, যে চিত্রটি বারবার ব্যবহৃত হচ্ছে। এটা সেই চিত্র, এটার মাধ্যমে সবকিছু বোঝানো সম্ভব। এই নির্দিষ্ট একটি বিন্দু হতে বস্তুটিকে ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করা হলো। শূন্যে নিক্ষেপ করার পর মনে করো বস্তুটি এই দূরত্ব অতিক্রম করলো, আনুভূমিকভাবে আর দূরত্ব অতিক্রম করলো। এই আর দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে পারে এই আরকে আমরা পাল্লা দ্বারা সূচিত করি, অর্থাৎ আরই হলো প্রাসের ক্ষেত্রে পাল্লা। পাল্লা বা আমরা বলতে পারি যে এটা একটি দূরত্ব। আমরা জানি যে কোনো একটি বস্তু সরলরেখা বরাবর যখন কোনো একটি দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে আমরা দূরত্বের একটি সমীকরণ ব্যবহার করে থাকি, বা সমবেগের ক্ষেত্রে একটি সমীকরণ ব্যবহার করে থাকি, এস ইকুয়াল টু ভি টি। এস ইকুয়াল টু ভিটি, এস হলো একটি দূরত্ব। আমরা পাল্লার ক্ষেত্রেও দেখছি যে সে আনুভূমিকভাবে একটি দূরত্ব অতিক্রম করছে। যেহেতু বস্তুটি ইউ আদি বেগে শূন্যে নিক্ষেপ করা হয়েছে সুতরাং একটি কোণ উৎপন্ন হয়েছে থিটা, এবং বেগের দুটি উপাংশ বিভাজিত হয়েছে। একটি হলো আনুভূমিক উপাংশ ভি এক্স ইকুয়াল টু ইউ কস থিটা, আর আরেকটি হলো উলম্ব উপাংশ, সেটি ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা আসলে কি প্রাসের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে সেটা আমরা আগেই আলোচনা করেছি, এখন বলার প্রয়োজন পড়ে না। ভিএক্স নিয়ে আলোচনা করব। আসলে ভিএক্স কি কাজ করে প্রাসের ক্ষেত্রে? ভিএক্স একটি আনুভূমিক উপাংশ বেগের। এই আনুভূমিক উপাংশের উপর আমাদের কিন্তু অভিকর্ষ ত্বরণের কোনো ক্রিয়া নেই। এটা আমরা হয়তো বা জানি যে আনুভূমিক উপাংশের ওপর, বেগের আনুভূমিক উপাংশের ওপর ত্বরণের কোনো কাজ করে না বা ত্বরণ কোনো প্রকার ক্রিয়া করে না। তাহলে পরে আমরা বেগ ভি ইকুয়াল টু পাচ্ছি ইউ কস থিটা। আর আমরা পর্যায়কালের আগে একটি সমীকরণ প্রতিবেদন করেছি, সেটা টি ইকুয়াল টু ইউ সাইন
ইউ সাইন থিটা টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে পরে পর্যায়কাল বলতে কি বোঝাচ্ছে এখানে? পর্যায়কাল বলতে এই বস্তুটা যে আর দূরত্ব অতিক্রম করেছে, সে আর দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু সময় লেগেছে, তার টি সময় লেগেছে। এই টি সময়টি হলো পর্যায়কাল। প্রাসের সময়টি প্রাসের ক্ষেত্রে পর্যায়কাল হিসেবে ব্যবহৃত হবে। তাহলে পরে আমরা টি বড় হাতের টি এখানে দিলাম। এবার আমরা টি এর মান বসাবো। টি এর মান যদি বসাই 2u sin থিটা ইন্টু ইউ cos থিটা ইউ cos থিটা বাই জি। এখানে একটু সমীকরণটা একটু আমরা ছোট করে লিখতে পারি যে 2u স্কোয়ার sin থিটা ইন্টু cos থিটা বাই জি। ইউ স্কোয়ার এক সাইডে রাখলাম, 2 sin থিটা ইন্টু cos থিটা বাই জি। 2 sin থিটা ইন্টু cos থিটা ত্রিকোণমিতির একটি একটি সূত্র, যে সূত্রটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত করে থাকি। তোমরা এই সূত্র সম্পর্কে আগেই অবগত, সুতরাং এই সম্পর্কে আর বলার পড়ে না। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। বন্ধুরা, আমরা আজকে প্রাসের তিনটা টপিকস বা তিনটা বিষয় সম্পর্কে অবগত হলাম। একটি হলো সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট, দ্বিতীয়ত হলো পর্যায়কাল, আর তৃতীয়ত হলো পাল্লা। তাহলে পরে আমরা এই তিনটি সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা সমাধান করি, তাহলে পরে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যায়। চলো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। প্রথমত ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা হলো সর্বোচ্চ উচ্চতার সূত্র। দ্বিতীয়ত পর্যায়কাল টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। তৃতীয়ত আনুভূমিক পাল্লা বা প্রাসের ক্ষেত্রে প্রাস যে দূরত্ব অতিক্রম করে সেই আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। বন্ধুরা, আমরা এতক্ষণ যেসব বিষয়ে আলোচনা করলাম সেই বিষয় সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা করে আসি। বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখবে যে একটি উদ্দীপক দেওয়া আছে, সহজ অঙ্ক, তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে সাকিব আল হাসান ব্যাট দিয়ে একটি বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 10 মিটার পার সেকেন্ড বেগে মারল। প্রথম প্রশ্নটি হলো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বলটির ম্যাক্সিমাম হাইট কত। আর দ্বিতীয় প্রশ্নটি হলো বলটি মাটিতে পৌঁছাতে কত সময় লাগবে। তৃতীয় প্রশ্নটি হলো বলটি আনুভূমিকভাবে কত দূর যাবে। চলো বন্ধুরা, আমরা প্রথম ম্যাথটি সলিউশন করি। প্রথম ম্যাথটি হলো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, অর্থাৎ বলটির ম্যাক্সিমাম হাইট। আমরা ম্যাক্সিমাম হাইট বা এইচ এর সমীকরণ সম্পর্কে জানি, এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু এইচ বা ম্যাক্সিমাম হাইট সলিউশন। ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে ম্যাক্সিমাম হাইট বা এস ম্যাক্স ইকুয়াল টু এই সমীকরণটি। তাহলে এবারে বস্তুটির বা বলটির আমাদের একটি বেগ দেওয়া আছে, বেগটি হলো 10 স্কোয়ার ইন্টু সাইন থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। এটা আমরা ক্যালকুলেট করলে পারি একটি নির্দিষ্ট একটি মান পাবো। দ্বিতীয় যে ম্যাথটি হলো বলটি মাটিতে পৌঁছাতে কত সময় লাগবে। আমরা সেকেন্ড প্রশ্নটি সলিউশনে যাচ্ছি। প্রথম প্রশ্নটি আমরা অলরেডি সলিউশন করেছি, এবার দ্বিতীয় প্রশ্নটি সলিউশন করতে যাচ্ছি। নাম্বার 2 সলিউশন। বলটি মাটিতে পৌঁছাতে কত সময় লাগবে, অর্থাৎ সাকিব আল হাসান যখন ব্যাট দিয়ে বলটিকে আঘাত করলো তখন
এখানে কিন্তু একটি প্রাসের সৃষ্টি হয়েছে। বলটি পুনরায় ভূমিতে পৌঁছাবে। এই ভূমিতে পৌঁছাতে যে সময়টি লেগেছে সেই সময়টি হলো তার পর্যায়কাল। আমরা সেই সময়টি নির্ণয় করব। তাহলে এবারে চলো আমরা সময়টি নির্ণয় করি। পর্যায়কাল টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। 2u সাইন থিটা বাই জি, 2 ইন্টু ইউ এর মান 10 সাইন থিটা সাইন 30 ডিগ্রি বাই 9.8। এটা ক্যালকুলেট করে নেবে। আমরা 3 নম্বর প্রশ্নটি সলিউশন করি। নাম্বার 3, এখানে বলা হচ্ছে যে বলটি আনুভূমিকভাবে কত দূর যাবে, অর্থাৎ এখানে আনুভূমিক পাল্লা চেয়েছে আমাদের কাছে যে বলটি আনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এবার আনুভূমিক দূরত্ব বা পাল্লার সমীকরণ হতে আমরা পাই আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ এর মান 10 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 30 ডিগ্রি বাই 9.8। এটার একটি নির্দিষ্ট মান আসবে, সেটা ক্যালকুলেট করে নেবে। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তো আগামী দিন আবার হয়তো বেঁচে থাকলে আবার দেখা হবে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করো। তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ।